আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা অনেক পরিশ্রমের সাথে পড়াশোনা করছো এবং তোমরা সফলতার সিঁড়ি পাড়াবার জন্য প্রতিটি ধাপ সফলতার সাথে শেষ করার জন্য যে যে কাজগুলি করা দরকার তোমরা সে কাজগুলি করছো। এবং সামনের দিনগুলো তোমাদের আরও ভালোভাবে তোমরা আমার যে বিষয়টি কি শিক্ষাটা ভালোভাবে বুঝে আগাবা, আমি সে বিশ্বাস করি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে আমাদের একটা নতুন চ্যাপ্টার, নতুন অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি। এটি একটি বেশ তথ্যমূলক একটি অধ্যায়, এবং এই অধ্যায়তে তোমরা কৃষির বেশ কিছু প্রযুক্তি সম্পর্কে প্রতিটি ক্ষেত্রে, সেটি উদ্ভিদ অধিক অধিক শস্য উৎপাদনের ক্ষেত্রে, মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বা কৃষি ব্যবস্থাপনায় কী কী প্রযুক্তি আমরা ব্যবহার করছি সে সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। এবং আমি এর আগেও বলেছি যে প্রতিনিয়ত কিন্তু প্রযুক্তি চেঞ্জ হয়। একটি মানুষ তার প্রতিনিয়ত কৃষি বিজ্ঞানীরা তারা চেষ্টা করে যাচ্ছেন নতুন নতুন প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। কারণ হচ্ছে যে একটি প্রযুক্তি যখন তৈরি করা হয় তার মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য থাকে। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটির মধ্যে নতুনত্ব থাকবে। অর্থাৎ যখন একটি প্রযুক্তি হয় সেটি ওই সময়ের জন্য এটি একটি ভালো প্রযুক্তি, কিন্তু সময় বাড়ার সাথে সাথে সেই প্রযুক্তিটির মধ্যে কিছু সীমাবদ্ধতা দেখা দেয়। তো যখন এই সীমাবদ্ধতা দেখা দেয়, তো বিজ্ঞানীরা চেষ্টা করে থাকে সেই সীমাবদ্ধতাকে দূর করে এই প্রযুক্তির আরও একটি উন্নত মডেল সামনে নিয়ে আসার জন্য, আরও একটি উন্নতির ধাপ তার সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করে। কিন্তু এই যে প্রযুক্তি, এটি কিন্তু এর মানে হচ্ছে চলমান, যে এই প্রযুক্তি চলমান, যে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আসে এবং এই প্রযুক্তিগুলোর বেশ কিছু বৈশিষ্ট্য থাকে। একটা সময় আমাদের দেশে লাঙ্গল ব্যবহার করা হতো। আজকে যদি তোমরা গ্রাম অঞ্চলে যাও, দেখবে শিক্ষার্থী বন্ধুরা যে ট্রাক্টর, পাওয়ার টিলার এই ধরনের উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তো এটি কিন্তু একদিনে এই এই যন্ত্রগুলোর আবিষ্কার হয়নি শিক্ষার্থী বন্ধুরা। এটি যেটি হয়েছে যে আমাদের দীর্ঘ সময় কৃষি বিজ্ঞানীরা তারা গবেষণা করেছেন, কৃষকেরা যখন এইসব যন্ত্রপাতি ব্যবহার করেছেন তারা এখান থেকে সুফল পেয়েছেন। তো এর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আমাদের এই প্রযুক্তির বিভিন্ন ধাপগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো চলো আমাদের এই প্রথম যে পার্টটি আছে কৃষি প্রযুক্তির ধারণা, সেখানে আমরা চলে যাই। পৃথিবীর জনসংখ্যা বাড়ছে আর বাংলাদেশের জনসংখ্যা আরও বেশি হারে বাড়ছে। বাড়তি মানুষের বাড়তি খাবার দরকার, আবার অন্যান্য কৃষি পণ্যেরও বেশি দরকার। এই বাড়তি চাহিদা পূরণের জন্য সবসময় মানুষ চিন্তা ভাবনা করে আসছে। ফলে যুগে যুগে চাষাবাদের জন্য মানুষ বুদ্ধি খাটিয়ে উদ্ভাবন করছে নতুন নতুন কৌশল বা প্রযুক্তি। তাহলে প্রযুক্তি কি? মানুষ যখন কৃষিকাজ শিখেনি তখন তারা পশু পাখি শিকার করে মাংস খেত, বন জঙ্গল থেকে ফল মূল কুড়িয়ে খেত। একসময় তারা দেখলো পশু পাখি শিকার করে ও কুড়ানো ফল মূল তাদের ক্ষুধা মেটে না, তারা সমস্যায় পড়ে গেল। হঠাৎ তারা দেখলো মাটিতে বীজ পড়লে চারা বের হয়, গাছ বড় হয়, ফুল ও ফল হয়, আর এই ফল খাওয়া যায়। আর এভাবেই তারা প্রথম প্রযুক্তি হিসাবে কৃষি উদ্ভাবন করলো, অর্থাৎ তারা ফসল উৎপাদন। এরপরে দেখো যে আদি মানুষেরা ফসল কিভাবে উৎপাদন করত। এজন্য আদি মানুষেরা চোখা কাঠি দিয়ে অল্প জায়গায় খুঁচিয়ে খুঁচিয়ে মাটি আলগা করে ফসল ফলাতো। তখন এই চোখা কাঠি ছিল জমির চাষের উপযুক্ত প্রযুক্তি। চোখা কাঠি অল্প জমিতে যে ফসল ফলে তাতে মানুষের চাহিদা পূরণ করতে পারতো না। প্রয়োজন হলো এমন এক প্রযুক্তি যা দ্বারা অধিক জমি চাষ করা যায়। মানুষ গভীরভাবে চিন্তা করতে লাগলো, চিন্তার ফসল হিসাবে উদ্বোধন করলো কাঠের লাঙ্গল, লোহার লাঙ্গল, পাওয়ার টিলার এবং ট্রাক্টর ইত্যাদি। সো বুঝতে পারছো এই অনুচ্ছেদে খুব পরিষ্কারভাবে দেওয়া হয়েছে যে কিভাবে আমাদের এই প্রযুক্তিগুলো আস্তে আস্তে ধাপ পেরিয়ে উন্নত প্রযুক্তির দিকে যায়। তো হচ্ছে যে এক প্রথম দিকে তারা চোকা বা তির্যক বা কোনো চোখা কোনো কাঠি দিয়ে তারা হচ্ছে যে ফসল উৎপাদন করতো, অর্থাৎ মাটিকে আলগা করতো এবং মাটিকে জমি প্রস্তুত করে তারা সেখানে ফসল করাতো। কিন্তু এই যন্ত্রটি যে সীমাবদ্ধতা ছিল যে এটি দিয়ে খুব কম পরিমাণে জমি চাষ করা যেত এবং অনেক জায়গাতে এটি ইউজ করা যেত না, ব্যবহার করা যেত না তাদের প্রয়োজন অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী। এই জন্য তারা ভাবতে লাগলো যে আমরা কিভাবে বেশি জমি চাষ করতে পারি এবং এর জন্য কোন যন্ত্র আমাদের আবিষ্কার করা দরকার, এটা নিয়ে তার চিন্তা ভাবনা শুরু করলো। এবং কালের পরিক্রমায় তাদের চিন্তা ভাবনা এবং পরিশ্রমের ফসল হিসাবে তারা একে একে দেখো যে কাঠের লাঙ্গল, তারপর হচ্ছে লোহার লাঙ্গল, তারপর পাওয়ার টিলার, ট্রাক্টর ইত্যাদি আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এটি হচ্ছে যে কি বলবো পরিবর্তনের ধারা, প্রযুক্তির পরিবর্তনের ধারা। যে একটি প্রযুক্তি আসবে সেটি আবার বেশ কিছুদিন পর সেটি আবার
পুরাতন হয়ে যাবে, আবার নতুন প্রযুক্তি আসবে, এভাবেই কিন্তু চলতে থাকে। এরপরে দেখো যে কৃষি সমস্যা সমাধানের জন্য গবেষণালব্ধ জ্ঞান ও কলা কৌশলকে কৃষি প্রযুক্তি বলা হয়। এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা আসতে পারে যে কৃষি প্রযুক্তি বলতে কি বোঝায়, এটি তোমরা একটু খাতায় লিখে রাখো এবং আমিও এখানে লিখছি বোর্ডে। তাহলে দেখো এখানে আমাদের কৃষি প্রযুক্তির যে সংজ্ঞাটি সেটি কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়েছে, যে কৃষি সমস্যা অর্থাৎ কৃষিতে যে আমাদের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, সেটি ফসল উৎপাদনের ক্ষেত্রে বা ফসল চাষের ক্ষেত্রে। আমরা যদি এখন আমাদের বাংলাদেশের কথা বলি, যে আমাদের সার ব্যবস্থাপনার সমস্যা রয়েছে, আমাদের মাটিতে পুষ্টির সমস্যা রয়েছে, আমাদের কিছু জায়গাতে লবণাক্ত পানি রয়েছে, অর্থাৎ লবণাক্ত পানির প্রভাবের কারণে চাষাবাদের সমস্যা রয়েছে, কিছু জায়গায় আমাদের খরার সমস্যা রয়েছে। এই যে বেশ কিছু যে আমাদের যে কৃষি সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্য গবেষণালব্ধ জ্ঞান অর্থাৎ কৃষি বিজ্ঞানীরা যে গবেষণা করে, যে গবেষণালব্ধ জ্ঞান এবং কলা কৌশল তৈরি করে, সেই কলা কৌশলকেই কৃষি প্রযুক্তি বলা হয়। এরপর দেখো যে কৃষি প্রযুক্তির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা এটি একটু আলোচনা করি। এটি কিন্তু তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের কৃষি প্রযুক্তির বেশ কিছু প্রধান বৈশিষ্ট্য দেওয়া আছে। নাম্বার ওয়ান যেটি আছে সেটি হচ্ছে আমাদের প্রথম যে বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সেটা হচ্ছে নতুনত্ব থাকবে। অর্থাৎ আমাদের বিদ্যমান যে কোনো একটি প্রযুক্তি যদি রয়েছে, এরপর যদি আমাদের কোনো প্রযুক্তি আছে, তো এর মধ্যে হচ্ছে নতুনত্ব থাকবে। অর্থাৎ এর আগে যে, বিদ্যমান প্রযুক্তি থেকে এই নতুন প্রযুক্তির মধ্যে একটি হলেও একটু সুবিধা বেশি থাকবে, যাতে করে কৃষকেরা বা যারা ক্লায়েন্ট আছে, যারা খরিদ্দার আছে, তারা যেন এই প্রযুক্তিটাকে গ্রহণ করে। এই জন্য অবশ্যই হচ্ছে যে আমাদের যে বিদ্যমান প্রযুক্তি থেকে নতুন যে প্রযুক্তি তার মধ্যে কিছু ডিফারেন্স থাকবে এবং কিছু সুবিধা থাকবে, নতুন কিছু কার্যকারিতা থাকবে, তার মধ্যে হচ্ছে এটি নতুনত্ব থাকবে। এরপর হচ্ছে কৃষি কাজকে সহজ করবে। অর্থাৎ আমি এমন কিছু এবং যদি প্রযুক্তি নিয়ে আসি, উদ্ভাবন করি, যেটি কৃষকের কাজকে সহজ করছে না, সেটিকে আরো দুর্বোধ্য করতেছে, এবং এটি যদি হয় তখন কিন্তু কৃষকেরা সেই প্রযুক্তি গ্রহণ করবে না। অর্থাৎ এমন প্রযুক্তি আমাদেরকে উদ্ভাবন করতে হবে যাতে করে আমাদের কাজ করতে সহজ হয় এবং কম সময়ে আমরা কাজকে সম্পন্ন করতে পারি। দেখো অধিক উৎপাদনের নিশ্চয়তা দিবে। অর্থাৎ আমার বিদ্যমান যে যে প্রযুক্তি আছে এটি দিয়ে আমি যে পরিমাণ উৎপাদন করতে সক্ষম হই, এখন আমি নতুন প্রযুক্তিকে যদি নিয়ে আসি, এটি দ্বারা যেটি করতে হবে যে আমাদের অধিক উৎপাদনের,
অর্থাৎ আমরা যদি ধানের উদাহরণ দেই, যদি আমি হেক্টর প্রতি দেখা গেছে যে 3 থেকে 4 হেক্টর ধান পাচ্ছি, 3 থেকে 4 টন আমি হেক্টর প্রতি যদি উৎপাদন পেয়ে থাকি, তো যদি এখন আমার নতুন প্রযুক্তি আনার ফলে অ্যাটলিস্ট হচ্ছে 1 টন হলো আমাকে এটা বাড়াতে হবে, অর্থাৎ 5 টন যদি পাই, 5 থেকে 6 টন। অর্থাৎ নতুন প্রযুক্তি ব্যবহার করার ফলে আমার যদি উৎপাদনের যে বাড়া, সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে, অর্থাৎ অধিক উৎপাদনের নিশ্চয়তা থাকবে। যদি এটি নতুন প্রযুক্তি আমি নিয়ে আসলাম, সময় কম লাগছে, কিন্তু যদি অধিক উৎপাদন নিশ্চয় না থাকে, তাহলে কিন্তু কৃষক অনেক ক্ষেত্রে এটি ব্যবহার করতে চাবে না। কারণ নতুন প্রযুক্তি আনার ক্ষেত্রে যেটি হয় যে অনেক ক্ষেত্রে নতুন প্রযুক্তি গ্রহণ যে যে যন্ত্রটি যে কৌশলটি নিয়ে আসে, সেই যন্ত্রটি কিনতে কিন্তু দাম একটু বেশি হয়ে থাকে, সেটি কিন্তু একটু মূল্য বেশি হয়ে থাকে। তো একজন কৃষক কিন্তু স্বাভাবিকভাবে সেটি গ্রহণ করতে চায় না। যদি সে এই সবগুলো বৈশিষ্ট্য অর্থাৎ এর মধ্যে নতুনত্ব থাকে, কৃষক কৃষিকাজ সহজ করে, সবগুলো বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে কিন্তু সেটা এটি তাকে আকৃষ্ট করে কেনার জন্য। যদিও একটি একটি সবসময় একটি কৃষি প্রযুক্তি নতুন প্রযুক্তির মধ্যে এই সবগুলো বৈশিষ্ট্য একসাথে পাওয়া যায় না, তবে সাধারণত চেষ্টা করা হয় যে মোটামুটি ম্যাক্সিমাম বেশিরভাগ বৈশিষ্ট্যগুলোকে যেন কভার করা, তো বেশিরভাগ বৈশিষ্ট্য যেন বিদ্যমান থাকে। তো 4 নম্বর দেখো দেওয়া আছে যে খরচ কম কিন্তু লাভ বেশি হবে। অর্থাৎ যে যন্ত্রটা আমি ইউজ করব সেটিতে ব্যবহার করতে খরচ কম হবে, কিন্তু আমার যে আউটপুট, আমার যে রিটার্ন, আমার যে প্রফিট, সেটি লাভটা কিন্তু বেশি হবে। এবং লাস্টে যেটা হচ্ছে যে সময়ও কম লাগবে। অর্থাৎ আগে যে যন্ত্র দিয়ে যে কাজ করতাম সেটিতে যেটি সময় লাগতো, তার থেকে নতুন যে যন্ত্রটি বাজারে চলে আসবে বা কৃষকরা ব্যবহার করতে চাইবে, সেটার জন্য অবশ্যই সময় কম লাগে। তো এগুলো হচ্ছে আমাদের কৃষি প্রযুক্তির নতুন একটি প্রযুক্তি আসতে, তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। যদিও এই একটি প্রযুক্তির মধ্যে সবগুলো বৈশিষ্ট্য কিন্তু একসাথে থাকে না, কিন্তু একজন বিজ্ঞানী যখন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন, তো তার মধ্যে এই জিনিসটি কাজ করে, সেটি হচ্ছে যে বেশিরভাগ বৈশিষ্ট্য যেন এটি থাকে বা ধারণ করে বা বিদ্যমান থাকে। এরপর আমরা চলে যাব শিক্ষার্থী বন্ধুরা যে কৃষি প্রযুক্তির বিষয়ভিত্তিক প্রকারভেদ সম্পর্কে। দেখো এখানে লেখা আছে যে কৃষি এখন শুধু ফসল উৎপাদনের ব্যাপার নয়, শুধু পশু পালনও নয়। কয়েকটি উৎপাদন ক্ষেত্র নিয়ে কৃষির বিকাশ ঘটছে, তেমনি প্রত্যেকটি উৎপাদন ক্ষেত্রের প্রযুক্তিও বিকাশ লাভ করছে। ফসল উৎপাদন, পশু পাখি পালন, মৎস্য চাষ, বনায়ন, এসব নিয়েই কৃষি। কৃষির উন্নয়নের অর্থই হচ্ছে এসব বিষয়ে সঠিক প্রযুক্তির উদ্ভাবন ও সঠিক ব্যবহার। নিচের ছকে কৃষির বিষয়ভিত্তিক কলা কৌশল ও প্রযুক্তির পরিচয় দেওয়া হলো। ফসল উৎপাদনের ক্ষেত্রে দেখো যে ফসল উৎপাদন বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত, লবণ সহনশীল জাত, গোবর সার, জীবাণু সার, রাসায়নিক সার, সার ব্যবহারের মাত্রা, কীটনাশকের ব্যবহারের মাত্রা, সাথী ফসল, সবুজ সার, পাওয়ার টিলার, লৌলি পান, গভীর নলকূপ, সেউতি এবং দন ইত্যাদি। অর্থাৎ একটি ফসল উৎপাদনের ক্ষেত্রে এখানে বিভিন্ন প্রযুক্তি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন ফসল আমরা যদি বলি, 1 নম্বর বিভিন্ন ফসল উচ্চ ফলনশীল জাত। এটি হচ্ছে যে যে কৃষি বিজ্ঞানীরা প্রতিনিয়ত তাদের গবেষণার মাধ্যমে নতুন নতুন ফসলের উদ্ভাবন করে থাকেন, এবং এটি হচ্ছে যে মূলত থাকে যে উচ্চ ফলনশীল ধানের জাত তারা অনেক সময় আবিষ্কার করেন। তো এটির উদ্দেশ্য হচ্ছে যে যে বর্তমান মাঠে যে প্রযুক্তিটি বা যে ধানের যে জাতি বিদ্যমান রয়েছে, এর থেকে তারা চান যে আরও অধিক উৎপাদন সম এবং অধিক কার্যকারী সম্পন্ন বীজ নিয়ে আসার জন্য, এবং তারা সফল হন এবং সেই প্রযুক্তিগুলো তারা নিয়ে আসেন। এটি হচ্ছে উচ্চ ফলনশীল জাত। অর্থাৎ যে যে জাতটি সেই ধানের ক্ষেত্রে হতে পারে বা গমের ক্ষেত্রে হতে পারে বা ভুট্টার হতে পারে, যে আমরা যদি বলি যে বাড়ি মেজ 1, এটির যেই বৈশিষ্ট্য আছে, তো বাড়ি মেজ 2-তে তারা চাবেন যে এর থেকে আরও বেশ কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে আসার জন্য, আরও বেশ কিছু কার্যকারী বৈশিষ্ট্য বা পুষ্টিগুণ সমৃদ্ধ বা কার্যকারিতা সম্পন্ন নতুন নতুন এরকম উচ্চ ফলনশীল জাত তারা সময়ের পরিক্রমায় এরকম জাত উদ্ভাবন করে থাকেন। এরপর হচ্ছে লবণ সহনশীল জাত, যেটি আমরা বলেছিলাম যে আমাদের দেশের কিছু অঞ্চল, আমরা যদি বলি আমাদের যে উপকূলীয় যে অঞ্চল রয়েছে, যে সাতক্ষীরা, বরগুনা, ভোলা, পটুয়াখালী, এই অঞ্চলগুলো কিন্তু আমাদের উপসাগরীয় অথবা বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত রয়েছে এবং খুব কাছাকাছি। তো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে ফসলের জমিতে খুব সহজেই লবণাক্ত পানি প্রবেশ করতে পারে। তো এই জন্য যেটি হয় যে যদি এই লবণাক্ত পানি প্রবেশ করে, তো সেই জমিতে কিন্তু কৃষিকাজ করার অযোগ্য হয়ে পড়ে। তো
তো এই জন্য এই ধরনের অবস্থা সিচুয়েশন ক্রিয়েট করলে যেটি করতে হয় যে যে আমাদের লবণ সহনশীল জাত উদ্ভাবন করা দরকার, এবং আমাদের কৃষি বিজ্ঞানীরা অলরেডি তারা করতে সক্ষম হয়েছেন। তো এটি হচ্ছে একটি ফসল উৎপাদন, অর্থাৎ এই যে অঞ্চলটিতে লবণাক্ত সমস্যা রয়েছে সে জায়গাতে লবণ সহনশীল জাত একটি উন্নত প্রযুক্তি। এরপর রয়েছে গোবর সার, অর্থাৎ আমাদের যে গোবর আমরা পেয়ে থাকি হচ্ছে আমাদের যে গবাদি পশু রয়েছে, অর্থাৎ আমাদের সাধারণত গরু বা আমাদের বলতে পারি ছাগল থেকে, এই ধরনের গবাদি পশু থেকে আমরা গোবর পেয়ে থাকি, এবং সেই সারকে কিন্তু জমির উর্বরতা বৃদ্ধির জন্য কাজে লাগানো হয়, এবং এটি একটি বেশ কার্যকরী একটি প্রযুক্তি। এরপর রয়েছে জীবাণু সার, রাসায়নিক সার। এটিও হচ্ছে যে জীবাণু সার হচ্ছে যে বিভিন্ন উপকারী অর্গানিজমকে কাজে লাগিয়ে ফার্মেন্টেশনের মাধ্যমে আমাদের সার তৈরি করা হয়। আমরা বলতে পারি যে কম্পোস্ট সার, বা আমাদের বিভিন্ন প্রকারের বিভিন্ন উদ্ভিদের ছোট ছোট উদ্ভিদ রয়েছে আমাদের, সেই উদ্ভিদগুলোকে আমরা কিন্তু মাটির সাথে মিশিয়ে, এক্ষেত্রে আমরা গ্রিন ম্যানিউরের কথা বলতে পারি, সবুজ সারের কথা বলতে পারি। যে আমাদের দেশে যে টোপা পানা যেটা বলা হয় বা খুদি পানা যেটি বলা হয়, এটি দেখা গেছে যে জমি যখন পতিত অবস্থায় থাকে, খালি থাকে, কৃষক যখন কোনো কিছু চাষ করে না, তো ওই খালি জমিতে দেখা যাচ্ছে খুদি পানা গ্রো করা হয়, জন্মানো হয়, এবং সেটি পরবর্তী ফসল লাগানোর আগে জমির সাথে উত্তম রূপে মিশিয়ে দেওয়া হয়। এর ফলে যেটি হয় যে জমিতে নাইট্রোজেনের পরিমাণ, নাইট্রোজেন যার যে সারগুলো আছে, ইউরিয়া সার বা অন্যান্য সারের পরিমাণ খুব কম পরিমাণে লাগে। এর ফলে একদিকে যেটি হয় যে অর্থের অপচয় কমে, এবং মাটির যে যে গুণগত যে বৈশিষ্ট্য আছে সেটি কিন্তু অক্ষুণ্ণ রাখতে এটি সহায়তা করে। কারণ রাসায়নিক সারের ফলে মাটির গুণগত বৈশিষ্ট্য পরিবর্তন সাধিত হয়, অন্যদিকে অর্থের অপচয় হয়, আরও বেশ কিছু এবং পরিবেশেরও ক্ষতি সাধন হয়। তো এই ধরনের যে প্রযুক্তিগুলো রয়েছে, যে আমাদের জীবাণু সার, রাসায়নিক সার, তারপর সার ব্যবহারের মাত্রা। রাসায়নিক সার বলতে হচ্ছে এটি বললাম যে রাসায়নিক সার যেটা হচ্ছে বাজারে কৃষকেরা উদ্ভিদের তাড়াতাড়ি গ্রোথের জন্য বা বৃদ্ধির জন্য তারা যে সারগুলো ব্যবহার করে থাকেন। ইউরিয়ার নাম শুনে থাকবে, পটাশ সারের নাম শুনবে যেটি হচ্ছে মিউরেট অফ পটাশ বলা হয়, তারপর টিএসপি, টিপো সুপার ফসফেট, এরকম বিভিন্ন রাসায়নিক সার যেটি কারখানাগুলোতে উৎপাদন করা হয় সেটি। তারপর সার ব্যবহারের মাত্রা, কতটুকু সার দিব, কারণ প্রয়োজনের অতিরিক্ত যদি সার দেওয়া হয় তাহলে সেটি কিন্তু উদ্ভিদের কোনো কাজে আসে না, এবং অপরদিকে বরং এটি অর্থের অপচয় হয়ে থাকে। তো যে কতটুকু সার ব্যবহার করব, তারপর কীটনাশক, এটি কিন্তু একটি কমন সমস্যা যা আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে, যে আমরা যখন ফসল উৎপাদন করতে যাই তো দেখা গেছে যে বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে থাকে বিভিন্ন ফসলের ক্ষেত্রে। তো এই পোকা দমনের জন্য আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হয়, বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করতে হয় যেটি কীটনাশক, এবং এই কোন পোকার ক্ষেত্রে কোন ওষুধটি লাগবে এটি কিন্তু কৃষি বিজ্ঞানীরা, আরও যারা বিজ্ঞানী আছেন তারা কিন্তু গবেষণা করে এগুলো বের করে, এবং তারা ওই পোকাকে দমন করার জন্য, ওই সংশ্লিষ্ট পোকাকে দমন করার জন্য তারা প্রতিষেধক হিসাবে কিন্তু এই কীটনাশকগুলো আবিষ্কার করে থাকেন বা উদ্ভাবন করে থাকেন। এরপর কীটনাশক ব্যবহারের মাত্রা, যেহেতু কীটনাশক সাধারণত যে কীটনাশকগুলো তৈরি হয় বিভিন্ন রাসায়নিক পদার্থকে ব্যবহার করে, রাসায়নিক পদার্থের উপাদান হিসাবে কাজ করে, তো এটিও কিন্তু পরিবেশের এর বিরূপ প্রভাব রয়েছে। তো এই জন্য আমরা যদি কীটনাশক ব্যবহার করি কতটুকু মানে সাশ্রয়ীভাবে আমরা কীভাবে এই কীটনাশক ব্যবহার করতে পারি সেটিও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটি কৃষি প্রযুক্তির অন্তর্ভুক্ত। এরপর সাথী ফসল হচ্ছে, আমি শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে যে একই জমিতে একের বেশি ফসল চাষ করা, অর্থাৎ একই জমিতে দুইটি ফসল চাষ করা। আমরা বলতে পারি আলু খেতে আমরা লাল শাকের চাষ করতে পারি। এটি একটু তোমাদেরকে যদি আমি বিবরণ দেই বা একটু বুঝিয়ে বলি তাতে বুঝতে পারবে। ধরো যে আলু কিন্তু হতে 3 মাসের মতো প্রায় সময় লাগে, সাধারণত অক্টোবরের মাঝামাঝি সময় বা নভেম্বরের শুরুতে বা অক্টোবর শেষের দিকে তোমার হচ্ছে আলু লাগানো হয়, এবং এটি কিন্তু হারভেস্টিং করা হচ্ছে হারভেস্টিং করা হয়ে থাকে হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। কিন্তু এরই মধ্যে যদি আমরা এর সাথে যদি এই দুই রো বা দুই সারি আলুর মাঝখান দিয়ে যদি আমরা এরকম লাল শাক লাগিয়ে দিতে পারি, সেক্ষেত্রে হয় লাল শাক কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যেই হারভেস্টিং করা সম্ভব হয়, ফসল তোলা সম্ভব হয়। অর্থাৎ আলু তোলার সময়ের আগেই আমরা একই জমিতে লাল শাক চাষ করে এটি কিন্তু বাজারজাত করে শেষ করে ফেলতে পারি। তো এটি হচ্ছে যে
সাথী ফসল, অর্থাৎ আমাদের মেইন প্রধান শস্যটি হচ্ছে এটি আলু, এবং এটিকে সাথী ফসল হিসাবে আমরা এরকম লাল গাছ চাষ করতে পারি। তো এটিও একটি হচ্ছে উন্নত কৃষি প্রযুক্তি। এরপর রয়েছে সবুজ সার, যেটি বললাম যে আমাদের ক্ষুদ্র পানা বা টোপা পানা এরকম পতিত জমিতে ব্যবহার করে, পতিত জমিতে ব্যবহার করে এটিতে নতুন পরবর্তী ফসল লাগানোর জমির সাথে উত্তম রূপে মিশিয়ে দেওয়া হয় এবং এটি বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান মেটাতে সক্ষম হয়। এরপর পাওয়ার টিলার, লোলিপ পান, গভীর নলকূপ, সেউতি, এগুলো কিন্তু হচ্ছে লোলিপ পান হচ্ছে যে আমরা খুব অগভীর নলকূপ যেটি, অর্থাৎ খুব সহজে আমরা পানি তুলতে পারি, আমাদের যে ভূগর্ভস্থ পানি আছে এবং সেটিকে আমরা আমাদের চাষাবাদের কাজে ব্যবহার করতে পারি। এরপর গভীর নলকূপ রয়েছে, সেউতি দন, এটি হচ্ছে আমাদের চা সেচ, যেটি এই সেচ প্রক্রিয়া কিন্তু এই ধরনের সেউতি এবং দনের মাধ্যমে জমিতে আমাদের পানি দেওয়া হয় এবং জমিতে ফসলের কৃষি যে কোনো কৃষি ফসল উৎপাদনের ক্ষেত্রে পানি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ উদ্ভিদ যদি পানি গ্রহণ করতে না পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া ব্যাহত হবে এবং উদ্ভিদ পানির সাথে যে নিউট্রিয়েন্ট নেয়, যে পুষ্টি গ্রহণ করে থাকে, সেটিও কিন্তু বাধাগ্রস্ত হবে। এরপর যেটি রয়েছে যে গৃহপালিত পানি পালন, উন্নত জাতের গবাদি পশু, উন্নত জাতের হাঁস মুরগি, গরু মতজাতকরণ, কাঁচা ঘাস সংরক্ষণ, একত্রে হাঁস মাছ ধান চাষ, তারপর উন্নত পদ্ধতিতে বাচ্চা উৎপাদন, উন্নত পদ্ধতিতে ডিম সংরক্ষণ, পশু পাখি রোধ, এগুলো হচ্ছে এই যে প্রযুক্তিগুলো বললো, এটি হচ্ছে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের গবাদি পশু ক্ষেত্রে, যে তোমরা জানো যেমন এখানে উল্লেখ করা আছে যেমন গরু মোটরজাতকরণ, এটি একটি খুবই উন্নত কৃষি প্রযুক্তি, যেটি আমাদের দেশে সাধারণত কুরবানি ঈদের আগে কিন্তু এই প্রক্রিয়া অর্থাৎ গরু মোটরজাতকরণ এই প্রযুক্তিতে কাজে লাগিয়ে বেশ গরু বিক্রয় ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু গরু বিক্রি করে বেশ আর্থিকভাবে লাভবান হয়ে থাকে এবং যারা ক্রেতা আছেন, যারা খরিদ্দার, যারা আমরা গরুকে কুরবানি করি এই ঈদুল আজহার পরে, আজহার সময়, তারাও কিন্তু এটি খুশি হয়ে থাকে এবং তারাও কিন্তু সুবিধা পেয়ে থাকেন। এটি কিন্তু একটি উন্নত, অর্থাৎ গরুকে সুষম খাদ্য ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে গরুকে স্বাস্থ্যসম্মত উপায়ে মোটা তাজা করা হয় এবং যেটিতে প্রোটিনের যে পরিমাণটা সেটিও বাড়ে এবং গরুর স্বাস্থ্যগত দিকও ঠিক থাকে। এরপরে দেখো যে উন্নত জাতের হাঁস মুরগি, যে প্রতিনিয়ত কৃষি বিজ্ঞানীরা যারা আছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে নতুন নতুন জাত উদ্ভাবন করা যায়, যেটি থেকে আমাদের প্রোটিনের পরিমাণ বেশি পাওয়া যায় অথবা ডিমের পরিমাণটা বেশি পাওয়া যায়, এরকম চেষ্টা তারা করে থাকেন এবং সময়ের পরিক্রমে তারা টাইম টু টাইম বিভিন্ন সময় তারা এরকম উন্নত হাঁস মুরগির জাত, গবাদি পশুর জাত তারা উদ্ভাবন করে থাকেন। এরপরে হচ্ছে একত্রে হাঁস মাছ ধান চাষ, এটিও কিন্তু একটি উন্নত কৃষি প্রযুক্তি, যেটিতে হচ্ছে যে দেখা গেছে একটি পুকুরের উপরটাতে হাঁস চাষ করা হয় এবং নিচে পুকুরে মাছ চাষ করা হয় এবং একসাথে দুটি কম্পোনেন্ট কিন্তু দুটি কৃষিজ উপাদানকে আমরা কিন্তু একসাথে চাষ করতে পারছি, অর্থাৎ একই জমিতে আমরা মাছও পাচ্ছি, আবার আমরা হাঁস মুরগিও পাচ্ছি এবং এটি যেটি হয় যে হাঁস মুরগির যে বীজটা সেটি কিন্তু মাছের খাবার হিসাবে কাজ করে, মাছের খাবার হিসাব করে। এর ফলে যেটি হয় যে মাছকে বাইরে থেকে যে সাপ্লিমেন্টের যে সম্পূরক খাদ্য প্রদান করতে হয় তার পরিমাণ কিন্তু অনেক কম লাগে এবং অনেক সময় দেখা গেছে যে আমরা মাছের পোনা দেওয়ার পর 2 থেকে 2.5 মাস লাগে এটি বড় হতে, কিন্তু সেই তুলনায় হাঁস মুরগির বাচ্চা কিন্তু খুব দ্রুত বাড়ে এবং আমরা খুব আগে থেকেই, অর্থাৎ খুব সহজেই আমরা মাছ পাওয়ার আগে কিন্তু খুব সহজে আমরা হাঁস মুরগি এগুলো বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। অর্থাৎ এই যে প্রযুক্তিগুলো এটি কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যে আমাদের সার্বিকভাবে কৃষির সমস্যা সমাধানে এবং কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হাঁস মুরগির সুষম খাদ্য, উন্নত পদ্ধতিতে বাচ্চা উৎপাদন, উন্নত পদ্ধতিতে ডিম সংরক্ষণ এবং এই ডিম সংরক্ষণ করার ফলে যেটি হয় যে ভালোভাবে ডিম সংরক্ষণ করলে সেটি থেকে কিন্তু আমরা ভালোভাবে বাচ্চা ফোটানো যায়। তো এই জন্য হচ্ছে যে ডিম, কারণ একটি হাঁস বা মুরগির বাচ্চা ফোটানোর জন্য অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উর্বর ডিম এবং উর্বর ডিমের বেশ কিছু বৈশিষ্ট্য আছে এবং এই উর্বর ডিমগুলোকে যদি সঠিকভাবে সংরক্ষণ করা না যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে নতুন হাঁস মুরগির বাচ্চা পাওয়া সম্ভব হয় না। এরপর হচ্ছে পশু পাখি রোগ দমন, যে উদ্ভিদের ন্যায় পশু পাখিরা বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে এবং এক্ষেত্রে যেটি হয় যে
আহ, তা এক্ষেত্রে যদি হয় যে খুব দ্রুত যদি আমরা প্রতিষেধকের ব্যবস্থা বা আমরা যদি দমন ব্যবস্থা করতে না পারি, তাহলে কিন্তু তারাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই পশু পাখিগুলো মারা যেতে পারে, অথবা আশঙ্কাজনকভাবে এদের উৎপাদন কমে যায়। তো আশঙ্কাজনকভাবে কিন্তু তাদের এই উৎপাদনগুলো কমে যায়। তো এটির জন্য হচ্ছে যে আমাদের সাথে সাথে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই পশু পাখি রোগ দমনের জন্য ব্যবস্থা করতে হয়, এবং এই জন্য কৃষি বিজ্ঞানীরা তারা উন্নত জাতের প্রতিষেধক, টিকা বা ব্যবস্থাপনা, যে কোন ব্যবস্থাপনা করলে আমরা এই ধরনের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি বা রোগ যে সংক্রমণ হবার সম্ভাবনা যেন কম থাকে। এরপর রয়েছে আমাদের দেখো মৎস্য চাষ, যে খাঁচায় মাছ চাষ, মাছ ধরার বিভিন্ন প্রযুক্তি, পলো, জাল, বড়শি, পুকুরে পানি শোধন, তেলাপিয়া ও নাইলোটিকার চাষ, মাছ প্রক্রিয়াজাতকরণ। আচ্ছা, খাঁচায় মাছ চাষ আমাদের দেশে অনেক জায়গাতে এখন দেখা যাচ্ছে যে নদীতে বিভিন্ন জায়গাতে পরিবেশ সৃষ্টি করে খাঁচাতে কিন্তু, অর্থাৎ এমন একটি পরিবেশ সৃষ্টি করা হয় যেখানে মাছের আবাসস্থল, কৃত্রিমভাবে মাছের আবাসস্থল তৈরি করে সেখানে কিন্তু খাঁচায় মাছ চাষ করা হয়। তারপরে হচ্ছে যে পুকুরের পানি বিভিন্নভাবে কিন্তু আমাদের দূষিত হয়। দেখা গেছে যে বৃষ্টির পানির কারণে, বা হচ্ছে অতিরিক্ত শ্যাওলা জন্মানোর ফলে বিভিন্ন কারণে কিন্তু পুকুরের পানি দূষিত হতে পারে। এবং এটিকে কীভাবে সফলতার সাহায্যে বা কার্যকারিতার সাথে এটি শোধন করা যায়, এটিও কিন্তু বিভিন্ন প্রযুক্তি তৈরি হয়েছে। এবং তেলাপিয়া, নাইলোটিকার চাষ, যেটি আমাদের প্রোটিনের ঘাটতি পূরণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর হচ্ছে মাছ প্রক্রিয়াজাতকরণ, যে এটিও কিন্তু যে মাছগুলো আমরা বিদেশে রপ্তানি করব, সেক্ষেত্রে প্রক্রিয়াজাতকরণ, সুসম্পন্নভাবে প্রক্রিয়াজাত করা, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ মাছকে যদি আমরা সঠিকভাবে প্রক্রিয়াজাত না করি, সঠিকভাবে যদি সংরক্ষণ করতে না পারি, তাহলে এটি কিন্তু আমাদের ফরেন যারা আমাদের বায়ার আছে, বিদেশি যারা ক্রেতা আছে, এদের কাছে কিন্তু আমরা স্বাস্থ্যবিধি ঠিক রেখে কিন্তু আমরা পৌঁছাতে সক্ষম হব না। এই জন্য উন্নত জাতের মাছ প্রক্রিয়াজাতকরণ আমাদের আমাদের উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এরপর রয়েছে আমাদের দেখো একদম লাস্টে যেটি রয়েছে, যে সামাজিক বনায়ন, কৃষি বনায়ন, বৃক্ষ, মাঠ, ফসল পদ্ধতি, বনজ ফলদ উদ্ভিদ চাষ, বৃক্ষ, গো খাদ্য চাষ পদ্ধতি, চারা উৎপাদন পদ্ধতি, এটিও কিন্তু যে আমরা বনায়ন করতে গেলে কীভাবে বনায়ন করবো, আমাদের সামাজিক বনায়ন, এটি কিন্তু একটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের যে পরিত্যক্ত যে জায়গাগুলো রয়েছে, আমাদের রেল লাইনের পাশে পরিত্যক্ত জায়গা রয়েছে, অথবা আমাদের বসত বাড়ির, আমাদের রাস্তার পাশে এবং অনেক পতিত জমি রয়েছে, এবং এই জমিগুলো থেকে যে কীভাবে আমরা সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারি, কীভাবে আমরা সামাজিক বনায়নের মাধ্যমে একদিকে যেমন সমাজের ওই সংশ্লিষ্ট কমিউনিটির মাঝে বা সমাজে যে মানুষগুলো বসবাস করে তারা যেমন আর্থিকভাবে লাভবান করবে, ঠিক তেমনিভাবে পুরো আশেপাশে পুরো এলাকাতে যে মানুষগুলো থাকে সাময়িকভাবে তারাও কিন্তু, এবং ওই রাস্তার মধ্য দিয়ে বা ওই এলাকার মধ্যে দিয়ে যে মানুষগুলো চলাচল করবেন বা বসবাস করবেন, যাবেন, তারাও কিন্তু উপকৃত হবে। কারণ হচ্ছে সামাজিক বনায়নের কিন্তু অনেক সুবিধা রয়েছে, যেটি গাছের ছায়ার ব্যবস্থা করে, তারপর হচ্ছে জ্বালানি কাঠের সরবরাহ করে থাকে, বিভিন্ন ফলজ গাছ লাগানো থাকে, অনেক ক্ষেত্রে দেখা গেছে ঔষধি গাছ লাগানো হয়ে থাকে, এবং এই ঔষধি গাছের চাহিদা এটি কিন্তু দিন দিন আমাদের বেড়ে চলছে। তো বিভিন্ন রকমের যে প্রযুক্তি আমাদের কিন্তু একের পর এক কৃষি বিজ্ঞানীরা আমাদের সামনে স্থাপন করছেন, এবং কৃষকেরা এটি ব্যবহার করে একদিকে যেমন সুফল পাচ্ছেন, অন্যদিকে হচ্ছে আর্থিকভাবে তারা লাভবান হচ্ছেন। তো এই ছিল আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু, যা আমরা আজকে আলোচনা করলাম যে কৃষি প্রযুক্তি বলতে কি বোঝায়, এবং কৃষি প্রযুক্তির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি, এবং আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে, আমাদের গৃহপালিত পশুপালনের ক্ষেত্রে, মৎস্য চাষের ক্ষেত্রে, আমাদের বনায়নের ক্ষেত্রে কি কি কৃষি প্রযুক্তি বিদ্যমান আছে বা এই যাবৎকাল পর্যন্ত আমাদের উদ্ভাবন করা হয়েছে, সে সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দেওয়া হলো, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্বাস্থ্য থাকো, সে কামনা করে এখানে আজকে আমি আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।